দর্শক, হামাস ইসরায়েলি বন্দি বিনিময় চুক্তি এবং মিশরের শান্তি সম্মেলনের বিষয়ে সবশেষ ঘটনা জানাতে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সহকর্মী সতীর্থ কর্মকার। যেমনটা বলা হচ্ছিল প্রতিবেদনে যে এই যে শান্তি চুক্তির মাধ্যমে গাজাবাসীর যে ত্রাণ সরবরাহ সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে এবং ইসরায়েলের যে ২০ জন বন্দী ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাজার যে ফিলিস্তিনি যে জিম্মি আছেন, ১৯০০ জিম্মি এখন আছেন, তাদের মুক্তির প্রক্রিয়া কখন শুরু হবে? রওশন, আমরা শেষ যেটি দেখেছি যে ওফার প্রিজনে, যে ওফার কারাগারে এই ফিলিস্তিনি বন্দীদের রাখা হয়েছিল, এখানে আসলে সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ছিল ২৫০ এবং ১৭৫০ বা ১৭০০ সংখ্যক আটক ছিলেন গাজাবাসী, যাদের গাজা যুদ্ধের সময় আটক করা হয়। এই মোট ১৯৫০ বা প্রায় ২০০০ বন্দী আসলে ফিলিস্তিনি বন্দী ইসরায়েলে আটক ছিলেন। আমরা দেখেছি যে দুটি বাস ওই ওফার প্রিজন থেকে রওনা দেওয়া শুরু করেছে রেড ক্রসের, এবং ওই বাসগুলো উত্তর গাজার এবং ওয়েস্ট ব্যাংক এই দুটি জায়গায় আসলে পৌঁছাবে, তারপরে আসলে এই বন্দীদের মুক্তি দেওয়া হবে। তো আপাতত যেটি শর্ত অনুযায়ী ছিল যে প্রথমে হামাস তাদের কাছে যে ইসরায়েলি জিম্মিরা আছেন সেই ২০ জন জিম্মিকে রেহাই করবেন এবং তার বিনিময়ে ইসরায়েল এই বন্দীদের মুক্তি দেওয়া শুরু করবে। সুতরাং প্রায় ২০০০ সংখ্যক বন্দী, সংখ্যাটি যেমন অনেক বড়, সুতরাং তাদের হালনাগাদ করে তাদের পরিচয় মিলিয়ে সেটিকে পৌঁছে দেওয়া এটিও সময় সাপেক্ষ একটি ব্যাপার ছিল। আমরা প্রথমে যেটি জেনেছিলাম যে এই বন্দী বিনিময় এবং জিম্মি বিনিময়টি শুরু হবে স্থানীয় সময় ১২টায়, কিন্তু সেটি আসলে প্রায় ৩ ঘন্টারও বেশি সময় এগিয়ে আনা হয় ৮:৩০ থেকে ৯টা স্থানীয় সময় ফিলিস্তিনের, তখনই আসলে এগুলো শুরু হয়। সুতরাং ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে ফিলিস্তিনি যারা কারাবন্দী ছিলেন তাদেরকে মুক্ত করা শুরু হবে এবং তারা হয়তো নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন, এবং সে জায়গায় ফিলিস্তিনি যে পরিবাররা আছেন যারা আসলে এই বন্দীদের ওয়েলকাম জানাতে চান তারা ইতিমধ্যেই ভেন্যুতে পৌঁছেছেন, এবং দুটি বাস যে আসলে প্রিজন থেকে ছেড়ে গেছে সেই তথ্য আল জাজিরা নিশ্চিত করেছে। সুতরাং ১ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে ফিলিস্তিনি বন্দীদের রেহাই করার ব্যাপারটিও শুরু হয়ে যাবে। রওশন, সতীর্থ, এই মুহূর্তে তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে আছেন, পার্লামেন্টে কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চয়ই তার বক্তব্য শুরু করবেন। তাকে একটি খেতাব দেওয়ারও প্রস্তুতি হয়েছে। আবার এরপর ইসরায়েল থেকে তিনি মিশরে চলে যাবেন, শান্তি সামিট আছেন সেখানে। সার্বিক পরিস্থিতি যদি একটু বিস্তারিত জানাতেন। ট্রাম্পকে আসলে দেয়া হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল, এটা বেসামরিক সর্বোচ্চ খেতাব ইসরায়েলের, এবং ইসরায়েল আসলে এই যুদ্ধবিরতিটি কার্যকর করা এবং এই যুদ্ধে তাদের জয় হয়েছে এই ধরনের একটি ন্যারেটিভ এস্টাবলিশ করছে, এবং সে জায়গায় তারা কৃতিত্বটি ট্রাম্পকে দিতে চায়। এবং এই যে ট্রাম্পের নেসেটে আজকে ভাষণ দেওয়ার কথা এবং তাকেই খেতাব দেয়া, এবং তারপরে ইজিপ্টের যে শান্তি সম্মেলনের কথা বলা হচ্ছে, এটির আগে ট্রাম্পকে এই ধরনের অভ্যর্থনা জানানোর বড় কারণ হচ্ছে আমরা যে যুদ্ধবিরতি দেখেছি সেটি আসলে প্রথম ধাপের, যেখানে ওই বন্দি এবং জিম্মি বিনিময়, যেখানে ইসরায়েল হামাস শুরু থেকে সম্মতই ছিল, তারা কেউ দ্বিমত করেনি বিষয়টি নিয়ে। কিন্তু সমস্যাটি তৈরি হয় পরবর্তী ধাপে, অর্থাৎ যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা কেমন হবে, সেটি নিয়ন্ত্রণ কারণ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, যে ইসরায়েল বারবারই বলছে তারা তখনই গাজা থেকে সেনা প্রত্যাহার করবে যখন হামাস তাদের অস্ত্রশস্ত্র জমা দেবে। কিন্তু হামাস শুরু থেকে বলছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র না হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা না দেওয়া হবে, তারা তাদের এই অস্ত্র নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার সাথে তারা জড়াবে না, তারা অস্ত্র জমা দেবে না। এই যে একটি দ্বিমতের জায়গা, যেখানে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করবে না হামাস অস্ত্র জমা না দিলে, আর ফিলিস্তিন স্বাধীন না হলে হামাস অস্ত্র জমা দেবে না, এই জায়গায় আসলে বিশ্ব নেতাদের একটি সলিউশনে পৌঁছাতে হবে। সেটির জন্যই আসলে এই সামিটকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে গাজা পুনর্গঠনে কোন দেশ কী ধরনের সহায়তা দেবে, কারা কী পরিমাণ আর্থিক সহায়তা দেবে, গাজার পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে, এ নিয়ে নানান জল্পনা কল্পনা হয়েছে। এই মধ্যস্থতাকারী দেশগুলো তারাও পরিকল্পনা দিয়েছে, কিন্তু ওই যে হামাসের নিরস্ত্রীকরণের যে প্রশ্নটি, অর্থাৎ এই যে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন, প্রথম দফা প্রস্তাব তো আমরা দেখলাম যে এটি কার্যকর হয়েছে, তাহলে তার পরবর্তী ১৯টি ধাপ কিভাবে কার্যকর হবে এটি নিয়ে আসলে এই সম্মেলনে আলোচনা হবার কথা, এবং সেখান থেকে একটি সমাধানে পৌঁছানোর কথা। আরও একটি বিষয় বলে রাখা ভালো, এই সম্মেলনে কিন্তু আসলে ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধি থাকছেন না। সুতরাং মধ্যস্থতাকারীরা তাদের মতো করে একটি সলিউশন প্রস্তাব করবেন, এবং সেটি যদি ইসরায়েল এবং হামাস সম্মত হয় তখনই হয়তো গাজা যুদ্ধের একটি স্থায়ী শান্তি চুক্তি আমরা দেখতে পাবো। অন্যথায় আসলে এই নিরস্ত্রীকরণের পয়েন্টে গিয়ে বা গাজা শাসন ব্যবস্থা যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাইরে ভিনদেশি কোনো কর্তৃপক্ষের অধীনে দিয়ে দেওয়া হয়, হামাস কিন্তু বলেছে তারা সেটি মানবে না। সেক্ষেত্রে আসলে যুদ্ধবিরতিটি কার্যকর থাকবে কিনা, বা এই যে পুরো আয়োজন গাজার যুদ্ধবিরতি নিয়ে, সেটি আসলে স্থায়িত্ব কীরকম হবে, সেগুলো প্রশ্নবিদ্ধ হবে। আসলে আজকের সম্মেলনে বিশ্ব নেতারা এবং ট্রাম্প
এই বিষয়ে একটি সমাধান সূত্র বের করার চেষ্টা করবেন, যাতে দুপক্ষই আসলে রাজি হয় যে গাজা পুনর্গঠন এবং গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের ভূমিকা কি হতে পারে, বা হামাস ইসরায়েল কার পক্ষ থেকে কি করার আছে। রওশন, সতীর্থ, শেষ প্রশ্ন ছোট্ট করে জানতে চাই, বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে দুই দেশের চলমান সংঘাতের কারণে অস্থিরতা বিরাজ করেছিল, সেইখানে মধ্যপ্রাচ্যে এবার শান্তি ফিরে আসছে চলেছে, সেটা আসলে কত দ্রুত সময়ের মধ্যে আমরা দৃশ্যমান হতে দেখব? মূলত আমরা যেটি দেখেছি আসলে যে 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর ইসরায়েল যখন ফিলিস্তিনে অধিগ্রহণ শুরু করে এবং ফিলিস্তিনে অভিযান চালাতে শুরু করে, তখন হামাসকে তো আসলে বলা হয় এরা ইরানের অক্ষশক্তি, এবং সেই কারণেই আসলে ইরানের আরও যারা অক্ষশক্তি আছে, যেমন লেবাননে আমরা হেজবুল্লাহকে দেখেছি, আমরা ইয়েমেনে হুতিদেরকে দেখেছি, যারা ফিলিস্তিন এবং হামাসের সাথে এক ধরনের সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে নানা অভিযান চালিয়েছে, নানাভাবে আক্রমণ করা হয়েছে ইসরায়েলকে। এই যে পুরো বিষয়টি, এই মধ্যপ্রাচ্য উত্তাল হয়েছেই আসলে ফিলিস্তিন অধিগ্রহণ করার কারণে। এবার যদি সত্যি সত্যি ফিলিস্তিনে একটি শান্তি প্রতিষ্ঠা হয় এবং ইসরায়েল তার সৈন্যবাহিনী নিয়ে পিছু পা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার একটা আলামত পাওয়া যাচ্ছে। কিন্তু এটি আসলে এত আগে বলে ফেলাটা বা এত আগে এই অবজারভেশন দেওয়াটা কঠিন এই কারণে, কারণ যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমন আসলে ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের বিরোধ আছে। আমরা দেখেছি ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলাও করেছে, সুতরাং তাদের মধ্যে তো একটি দ্বন্দ্ব আসলে রয়েই গিয়েছে। কিন্তু ফিলিস্তিন সংঘাতটি যদি আপাত দৃষ্টিতে একটি স্থিতিশীল অবস্থায় যায় এবং একটি কার্যকর যুদ্ধবিরতি হয়, তাহলে অন্তত লেবানন, ইয়েমেন এবং গাজা, এই 3টি জায়গা থেকে ইসরায়েলের সাথে যে পাল্টাপাল্টি হামলার যে ব্যাপারটি ছিল সেটি বন্ধ হবে এবং এক প্রকার মধ্যপ্রাচ্যে শান্তি আসার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। রওশন, সতীর্থ, আপনাকে ধন্যবাদ।